আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ অপেক্ষা, দেখা মেলেনি সরকার নিয়োজিত কর্মকর্তার। নড়াইলে তর্কের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। আগের বছরের চেয়ে সড়কে এবার দুর্ঘটনা কমেছে দাবি মন্ত্রীর। 274 নয়, মৃত্যু হচ্ছে 170 জনের। বাসের নির্ধারিত ভাড়া সম্পর্কে জানেন না যাত্রীরা। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরও বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে। জীবিতদের ফেরানোর চেষ্টা চলছে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন। ছুটি শেষে সংসদের মুলতবি অধিবেশন বসছে কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পাম্পগুলোর তেল জটিলতার প্যাচে পড়ে চরম ভোগান্তিতে দূরপাল্লা যাত্রীরা। ঢাকায় প্রবেশ ও ছেড়ে আসা বাসগুলো নষ্ট হচ্ছে অনেকটা সময়। এতে বাসের শিডিউলে যেমন প্রভাব পড়ছে, তেমনি গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত আরও 2 থেকে 3 ঘন্টা সময় বেশি লাগছে। অন্যদিকে ঢাকায় প্রবেশ করবে এমন মোটরসাইকেল চালকদের ভোগান্তিও আকাশ ছোঁয়া। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, যে পরিমাণ জ্বালানি ডিপো থেকে দেয়া হয় তার চাহিদা মেটাতে যথেষ্ট নয়। রাজধানীর অন্যতম প্রবেশমুখ মাতোয়াইলের একটি তেল পাম্পের দৃশ্য এটি। ঢাকায় যেসব যাত্রীবাহী বাস ঢুকছে তারা নেবে জ্বালানি, তবে এই তেল নিয়েই যত তেলেশমতি। 400 যাত্রী নামাইছি, নামাই দিয়ে এই থেকে আইতে 4টে পাম্প পরে 4টাতে গেছি, মানে কোনো তেল দেয় না। কালকে তো তেল লইতেই পারে নাই, পুরা পাম্প বন্ধ। কালকা তেলের জন্য সকাল 8টা থেকে বিকেল 2টা, দুপুর 2টা পর্যন্ত তেল পাইনি। ঢাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া বাসগুলোর তেলের পাম্পে এমন দীর্ঘ অপেক্ষা লেগে থাকে সকাল বিকাল। সকালে গন্তব্য ছেড়ে যাওয়া বাসগুলোর পাম্পে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। তার ওপর চাহিদা মতো সব পাম্পে তেল দেয়া হচ্ছে না অভিযোগ চালকদের। জ্বালানি নিতে দীর্ঘ লাইন আর কর্মঘণ্টার অপচয়ে অতিষ্ঠ যাত্রীরাও। 8টার আগে আসলে আমরা ঢাকার ভিতরে ঢুকে গেছি, কিন্তু এই তেল নিতে গিয়ে আরো 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। এখানে তেলের জন্য যেহেতু যাত্রা বিরতি, অফিস টাইম নির্দিষ্ট সময়ে যেতে পারবো কিনা একটা মনের মধ্যে টেনশন আছে। তেলের জন্য গাড়ি লেট করে আসছে, তারপরে বাচ্চা নিয়ে রাস্তায় ফুটপাতে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো। যাদের ছোট বাচ্চা আছে ওদের নিয়ে আর রাস্তার পাশে বসে থাকা। তেল পাম্পে যখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে বাসগুলো, তখন কাউন্টারে বসে বাস পৌঁছানোর অপেক্ষায় কর্তৃপক্ষ। জ্বালানি নিতে অতিরিক্ত সময় লাগায় এর প্রভাব পড়ছে বাসের শিডিউলে। তবে নিজস্ব নির্ধারিত পাম্প আছে যেসব পরিবহনের, তারা বলছেন কিছুটা স্বস্তির কথা। মোটামুটি পাচ্ছি তো, আমাদের কোনো সমস্যা না, সংকট না। কিন্তু লোকাল গাড়িগুলোর বিভিন্ন রকম কথা শুনতেছি যে এদের সংকট। যখন গাড়িটা কক্সবাজার যাচ্ছে বা চিটাং যাচ্ছে, দেখা গেল 4 ঘন্টা 5 ঘন্টার গাড়ি, সেখানে 6.5 ঘন্টা 6 ঘন্টা লাগতেছে। প্রত্যেকটা গাড়ি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লেট, যাত্রীরা অনেক ভোগান্তি হইতেছে। নড়াইলে তেল না পেয়ে বাগবিতণ্ডা জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছে একজন। হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। ক্যামেরায় দেখা যায় রাত 2টা 10 মিনিটে ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। ভাইটা যখন পাম্প থেকে বেরোয় যায়, সাথে সাথে কোনো ট্রাক টান দেয় পিছনে। টান দেওয়ার পর আমাদের কিন্তু সন্দেহ হয় যে কিছুক্ষণ আগে বললো যে তোর কিন্তু আজকে মেরে ছাড়বো, তাহলে ও তো হয়তো বা কোনো কিছু করবে। ওই ট্রাক এখান থেকে রওনা দিছে, তখনই মনে করেন আমরা ওই ট্রাকের পাশে রওনা দিছি। রওনা দিয়ে দেখি যে মনে করেন ওই মাইরে দিয়ে মনে করেন নাইট কাকারে দিয়ে মাইরে দিয়ে চলে গেছে। 2-1টি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ের সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এই মন্তব্য করেছেন। বিআরটি এর তথ্য অনুযায়ী ঈদ যাত্রায় দুর্ঘটনা নিহতদের প্রচারিত সংখ্যাও সঠিক নয় বলে
দাবি করেছেন মন্ত্রী। বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন শেখ রবিউল আলম। বলেন, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না, শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিড সহ বিভিন্ন অনিয়ম জিপিএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সড়কমন্ত্রী বলেন, সরকারি হিসেবে ঈদ যাত্রার 11 দিনের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট 170 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহাসড়কে 47 জন, নৌপথে 4 জন, রেলপথে 17 জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর 187 জনের মৃত্যু হয়েছিল। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। এ সময় তিনি বলেন, শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গিয়েছে এবং নেওয়া হয়েছে। তারপরও কিছু কিছু জায়গায় বিচ্যুতি ছিল, তো যার ফলে আগামীতে অল্প সময়ের মধ্যে জিপিএস সিস্টেম আমরা চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সব পাবলিক পরিবহনে, সব পরিবহনে জিপিএস থাকবে। তাহলে দেখবেন যে নিয়ন্ত্রণ আরো বেশি সম্ভব হবে, স্পিড নিয়ন্ত্রণ করা যাবে, গাড়ির অবস্থান নিয়ন্ত্রণ করা যাবে। ভূমধ্যসাগরে প্রাণ হারানো 22 জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলার 5 জন, দিরাই উপজেলার 4 জন এবং একজন দুয়ারা বাজার উপজেলার। নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। মরদেহ ফিরে পাওয়ার আশায় শোকে স্তব্ধ পরিবারগুলো। উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত 22 অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 18 জনই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, দীর্ঘ সমুদ্র যাত্রায় পথ হারিয়ে খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। 2 দিন বোটে থাকার পর মরদেহ পচতে শুরু হলে দালালদের নির্দেশে মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। দর্শক, আমরা নিহতদের পরিবারগুলোর অবস্থা জানবো। আমার সহকর্মী আছেন সেখানে। খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা, তবুও জানতে চাই নিহতদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসন কি বলছে, তাদের পরিবারগুলোর কি অবস্থা, সব মিলিয়ে একটু জানাবেন। গতকালকে সন্ধ্যা থেকেই একের পর এক খারাপ খবর আসতে শুরু করেছে। প্রথমে আমরা জেনেছিলাম সুনামগঞ্জের 4 জন যুবক মারা গেছেন, এরপরে সেটি রাত্রে আমরা জানতে পারি যে 6 জন যুবক মারা গেছেন। আজ সকালে আমরা জেনেছি যে সুনামগঞ্জের 6 জন নয়, টোটাল 10 জন যুবক মারা গেছেন। কিন্তু এখন আমরা যতটুকু খবর পেয়েছি যে এই সংখ্যাটা 10 জন থেকে আরো বাড়তে পারে। এখন এই সুনামগঞ্জের পুরো জেলায় আসলে শোকে স্তব্ধ। শুধু 10টা পরিবার নয়, পুরো জেলায় শোকে স্তব্ধ। কারণ সুনামগঞ্জের মানুষদের মধ্যে, তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার, অবৈধভাবে বিদেশ যাওয়ার, বিশেষ করে উন্নত দেশে যাওয়ার একটা প্রবণতা বেশি দেখা যায়। তো তাদের মধ্যেও অনেকটা চাপা খুব বিরাজ করছে, কারণ দালালরা যেই কথা বলে তাদের বিদেশ নেয়, যেই কথা বলে প্রতিশ্রুতি নিয়ে নেয়, সেই প্রতিশ্রুতি মতো তারা কাজ করে না। ঠিক এমনটি ঘটেছে এই জগন্নাথপুর উপজেলার ইস্কুই জয় শেখের সাথে। তাকে বড় একটি নৌকায় করে গেইমে দেওয়ার কথা বলে ছোট একটি রাবারের নৌকায় করে তাকে গেইমে তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এই বাড়িতে এসেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ। তো তারা খোঁজ খবর নিচ্ছেন, যেহেতু মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছে, তার আশা একেবারেই কম। তারপরও পরিবার আশাবাদী যে শেষবারের মতো অন্তত একটিবার তাদের প্রিয়জনের মুখটা দেখতে চান।